ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের এই ভিডিওটিতে আমরা দেখব যত সমস্ত ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেই সমস্ত সম্পর্কে। এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্যই ইম্পর্টেন্ট হয়। আমরা বর্তমানে জানি যে 106টা কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে। তো সেইগুলোর মধ্যে স্বাভাবিকভাবে 106টা তো আমাদের মুখস্থ করা সম্ভব নয়, এমনকি সবগুলো ইম্পর্টেন্টও নয়। পরীক্ষার আসার মধ্যে এরকম কিছু খুবই গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রয়েছে যেগুলো আমরা পড়ি। তো আমরা শুরু করি। তো প্রথমে দেখছি আমরা যে কনস্টিটিউশন যে তৈরি করতে হবে, একটা কনস্টিটিউশন প্রিপেয়ার করতে হবে, তার জন্য কি করা হচ্ছে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হচ্ছে। এই প্রপোজালটা যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে সেটা কিন্তু প্রথম গৃহীত হয় তোমার ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ কিন্তু এটা গৃহীত হয় বা অ্যাকসেপ্টেড হয়। স্বাভাবিকভাবেই 1946-এর 9ই ডিসেম্বর প্রথম সেশন বসা হয়, মানে ফার্স্ট সেশন বসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তোমার 9ই ডিসেম্বর 1946-এ। এবং তারপর ইভেনচুয়ালি 26শে নভেম্বর 1949 পর্যন্ত 2 বছর 11 মাস 18 দিন, ইম্পর্টেন্ট থাকে এই ওয়ার্ডটা, 2 বছর 11 মাস 17 দিন ধরে তোমাদের লেখালেখি চলে, 17 বা 18 এরকম বলে। তো তোমাদের কনস্টিটিউশন মেকিং যেটা প্রসেস চলে এবং শেষ পর্যন্ত আমরা প্রিএম্বলে যে ডেটটা লেখা আছে যে 26শে নভেম্বর 1949 আমরা অ্যাডপ্ট, এনাক্ট এবং গিভ টু আওয়ারসেলভস করি যে কনস্টিটিউশনটা আছে সেটা। অলদো লাস্ট সেশনটা কিন্তু 24শে জানুয়ারি 1950-তে হয়েছিল, যেটা হচ্ছে 12th সেশন বলা হয়। অ্যাকচুয়ালি মেনলি 11টা সেশনে হয়েছিল, কিন্তু এই 12th সেশনে এখানে কিছু হয়নি, শুধুমাত্র সিগনেচার, সবাই কিন্তু সিগনেচার গুলো দিয়েছিল, সাইন করেছিল। সেই জন্য লাস্ট সেশনকে 12 নম্বর সেশন বলা হয়, যেটা 24শে জানুয়ারি 1950 তারা হচ্ছে সমবেত হয়েছিল। এবং অ্যাকচুয়ালি কনস্টিটিউশন যেটা তৈরি হয়েছিল সেটা কেম ইনটু প্র্যাকটিস বা কেম ইনটু এক্সিস্টেন্স, এটা হয়েছিল 26শে জানুয়ারি 1950 থেকে। তো এই সবকটা কিন্তু আমাদের যে 4টে ডেট আছে, 4টে ডেটই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেহেতু আমরা পড়তে যাচ্ছি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেহেতু পড়তে যাচ্ছি, তো আমরা প্রথমে দেখি যে বিল আর অ্যাক্টের মধ্যে পার্থক্য। কারণ কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি বিল লেখা আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখি আমরা অ্যাক্ট লেখা থাকে। তো এই বিল বা অ্যাক্ট যাই হোক না কেন, সেটা কিন্তু ধরো দুই ক্ষেত্রেই হতে পারে। তোমার একটা সেন্ট্রাল লেভেলে হতে পারে, একটা স্টেট লেভেলে হতে পারে। লেটস সে লোকসভা বা রাজ্যসভার ক্ষেত্রে আমি হিসাবটা বলছি। তো একজন মেম্বার্স আছে, মানে ক্যাবিনেট, তোমার এমএলএ, ধরো এখানটায় তো এমএলএ থাকে না, এখানটায় এমপি থাকে। তাহলে লোকসভা বা রাজ্যসভার ক্ষেত্রে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে। সে কোনো একটা বিলকে প্রস্তাবিত করলো, মানে কোনো একটা, ধরো মনে হলো যে একটা পাস হওয়া উচিত, তো কোনো একটা বিল সে প্রস্তাব দিল। এবার এটা এমপিও দিতে পারে বা কোনো একটা মানে একটা নর্মাল, মানে নন এমপিও দিতে পারে কিন্তু, ঠিক আছে। নন এমপি দিলে তাকে বলা হয় প্রাইভেট মেম্বার্স বিল। এগুলো কিন্তু আমাদের এই টার্মিনোলজি গুলো খুব ইম্পর্টেন্ট। প্রাইভেট মেম্বার্স বিল বলা হয় কখন, যখন সেই বিলটা কোনো একটা নন এমপি তোমার প্রস্তাব দিচ্ছে। তো এই বিলটা পাস, ধরো প্রথম টেবিল করলো, টেবিল করার পর ধরো তোমার লোকসভা এবং রাজ্যসভাতে পাস হয়ে গেল, তখনও কিন্তু সেটা অ্যাক্ট হবে না। যখন ইভেনচুয়ালি প্রেসিডেন্ট এই বিলটাতে পাস, মানে অ্যাসেন্ট দিয়ে দিল এবং বললো যে ঠিক আছে বিল ইজ পাস, তখন সেটা কিন্তু অ্যাক্টে পরিণত হলো। তাহলে বিল থেকে অ্যাক্টে পরিণত হওয়ার জন্য এই লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট এই তিনজনের থ্রু দিয়ে যখন পাস হয়ে যাবে, তখন সেটাকে আমরা অ্যাক্ট বলবো। ঠিক সেরকম ভাবে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে হবে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কোনো একটা এমএলএ বা কোনো একটা তোমার মানে ধরো মিনিস্টার, কোনো একটা মিনিস্টার, নন এমপি নয়, এটা হচ্ছে তোমার নন মিনিস্টার, ঠিক আছে। কোনো একটা মিনিস্টার, ধরো মিনিস্টার যারা দিল না, তখন সেক্ষেত্রে আমাদের প্রাইভেট মেম্বার্স বিল বলা হয়। আর এমপি তো সবাই এমপি। তাই তোমার স্টেট অ্যাসেম্বলির ক্ষেত্রে হবে কি, সবাই এমএলএ। তো আইদার কোনো একটা ক্যাবিনেট, ধরো মিনিস্টার, কোনো একটা মিনিস্টার তোমার বিলকে উত্থাপন করলো, বা কোনো একটা নন তোমার মিনিস্টার, মানে একজন নর্মাল এমপি উত্থাপন করলো, সেটাকে প্রাইভেট মেম্বার্স বিল বলা হবে। এবং সেক্ষেত্রে ধরো লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাস হলো, এবার লেজিসলেটিভ কাউন্সিল যদি থাকে তাহলে সেখানে যাবে না, ধরো যাবে না, এবং তারপর গভর্নর পাস করে দিল, তো সেটা অ্যাক্টে পরিণত হবে। তো বিল আর অ্যাক্টের মধ্যে এই বেসিক ডিফারেন্সটুকু রয়েছে। এবার আমরা অ্যামেন্ডমেন্ট গুলো যেটা পড়তে শুরু করি, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট রয়েছে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কি রয়েছে? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 9th শিডিউল নিয়ে, একটা মানে 9th শিডিউলকে অ্যাড করা হয়েছিল। এটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ল্যান্ড রিফর্ম। তো যদি কখনো পরীক্ষায় থাকে যে ল্যান্ড রিফর্ম নিয়ে কোন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তোমাকে মনে রাখতে হবে যে 1951-এর ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে অ্যামেন্ডমেন্টের কি জন্য দরকার হচ্ছে? কারণ যখন আর্টিকেল বানানো হয়েছে তখন সমস্ত কনস্টিটিউশন তৈরি করা হয়েছে 1950-র রেসপেক্টে। এবার সেভাবে কালীন নিয়মে দেখা যাবে কি, যে জিনিসটা তখন তৈরি করা হয়েছিল এখন হয়তো সেটা ইম্পর্টেন্স নেই, বা ওখানটায় কিছু একটা চেঞ্জের প্রয়োজন হয়। তো সেই চেঞ্জেস করার জন্য কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট প্রসেসটা রাখা হয়েছে। সেই
জন্য আমাদের কনস্টিটিউশনকে কিন্তু একটু ফ্লেক্সিবল বলা হয়, কারণ কিছু সমস্যা হলে আমরা অ্যামেন্ডমেন্ট কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে অনেক দেশের ক্ষেত্রে কি রয়েছে, অতটা তোমার ফ্লেক্সিবল নেই, অনেক রিজিড, কারণ কোনো অত ইজিলি অ্যামেন্ডমেন্ট করা যায় না। তো আমরা দেখছি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 রয়েছে, যেখানটায় ল্যান্ড রিফর্ম নিয়ে বলছে। এখানটায় মেন কনসেপ্টটা কি হয়, যে ওই সময় জমিনদারি সিস্টেম চলছে, এই জমিনদারি সিস্টেমকে অ্যাবলিশ করার কাজ চলছে ওই সময়। ঠিক আছে, তো অ্যাবলিশ করার জন্য স্বাভাবিকভাবে কি হচ্ছে, তোমাদের মানে যারা জমিদার রয়েছে, অনেক বেশি জমি রয়েছে, তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হচ্ছে, এবং যারা ল্যান্ডলেস ফার্মার্স রয়েছে বা কম ল্যান্ড রয়েছে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই জমিদারদের মধ্যে একটা ক্ষিপ্ত, একটা মানে রাগ, একটা তোমার ক্রোধ আসছে, এবং তারা কিন্তু বলছে যে আমাদের তো ফান্ডামেন্টাল রাইটস এ রয়েছে, যে রাইট টু প্রপার্টি রয়েছে 31 আর্টিকেল, তাহলে তুমি কি করে আমার প্রপার্টিটাকে নিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছ, তাহলে এখানটা একটা সমস্যা হচ্ছে। সেই জন্য কি করা হয়েছিল, যে এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, এই অ্যাক্টের মাধ্যমে 31A আর 31B এই দুটো তোমার আর্টিকেলকে অ্যাড করা হয়েছিল, এবং বলা হয়েছিল যে ল্যান্ড রিফর্মের ক্ষেত্রে এরকম আর্টিকেল 31 বা তোমার কোনো রকম ফান্ডামেন্টাল রাইটস যে বিঘ্নিত হচ্ছে সেইগুলোকে তোমার ইয়ে করা যাবে না, মানে সেই সমস্তগুলোকে তোমার ঝামেলা করা যাবে না, এবং এইগুলোকে হচ্ছে সমস্ত জুডিশিয়াল রিভিউ এর যে পারভিউ, সেখান থেকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছিল। এর কারণটা কি, যে ল্যান্ড রিফর্মটা যেটা চলছে সেটাকে প্রোটেক্ট করা হবে, যাতে এরকম ঝামেলা না হয় যে ওখানটায় গিয়ে তোমার ফান্ডামেন্টাল রাইটস বিঘ্নিত হচ্ছে বলে আমি কোর্টে চলে গেলাম, আটকে দিলাম, এই সমস্ত যাতে না হয়, সেই জন্য এই করাটা করা হয়েছিল। তো আমরা যদি ডাইরেক্ট মনে রাখবো কি, যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 যেটা হয়েছিল, সালটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যান্ড রিফর্ম নিয়ে হয়েছিল, এবং এতে একটা নতুন শিডিউল ঢুকেছিল, 9 শিডিউল। এখন প্রশ্ন হচ্ছে শিডিউল আমাদের কটা ছিল। আমরা জানি যে শিডিউল আমাদের অ্যাকচুয়ালি অরিজিনালি 8টা ছিল, ইভেনচুয়ালি 4টে অ্যাড হয়ে এখন 12টায় দাঁড়িয়েছে। কোন 4টে অ্যাড হয়েছে, এই যে এই 4টে LDPM। আমরা জানি যে টিয়ার্স অফ ওল্ড PM দিয়ে আমরা কিন্তু তোমার শিডিউলের যে ট্রিক্স সেটা আমরা মুখস্থ করি। তাহলে এল ফর হচ্ছে ল্যান্ড, তার মানে 9 নম্বরটা হচ্ছে ল্যান্ড রিফর্ম, তুমি সব গুণে দেখবে এটা 9, 10, 11, 12 এরকম হয়। ডি তে কি আছে, ডি হচ্ছে 10 নম্বর, এখানটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, যেটা আমরা এক্ষুনি দেখবো যে অ্যান্টি ডিফেকশন লটা কি। পি তে রয়েছে পঞ্চায়েত, অ্যান্ড এম এ রয়েছে তোমার মিউনিসিপ্যালিটি। তাহলে আমরা কি করছি, 1 নম্বরটা দেখার সাথে সাথে যেহেতু আমরা দেখলাম যে 1 নম্বর অ্যামেন্ডমেন্টে 9 নম্বর শিডিউল ঢুকেছে, এবং পরবর্তী ক্ষেত্রে আরো 3টে শিডিউল ঢোকানো হয়েছিল, তাই আমরা পরপর সেই অ্যামেন্ডমেন্ট গুলো একসাথে পড়ে নিই, যেখানটা হচ্ছে সমস্ত তোমার শিডিউল গুলো ইনক্লুড করা হয়েছে। তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951, এটাতে আমরা দেখে নিলাম যে তোমার ল্যান্ড রিফর্ম টাইপের নিয়ে তৈরি, এবং এখানটা হচ্ছে 9 নম্বর শিডিউলটা কিন্তু অ্যাড হয়েছিল। 52 নম্বর অ্যামেন্ডমেন্ট, আচ্ছা যদি বলে যে প্রাইম মিনিস্টার গিয়েছিল, তাহলে কিন্তু জওহরলাল নেহেরু ছিল এই সময় প্রাইম মিনিস্টার। এখন যদি 52 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলে, এটা হয়েছিল 1985 সাল, কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাজীব গান্ধীর সময়। ঠিক আছে, রাহুল গান্ধী না, কিন্তু রাজীব গান্ধীর সময় হয়েছিল। এবং তোমার এটা কি নিয়ে হয়েছিল, অ্যান্টি ডিফেকশন ল। এই অ্যান্টি ডিফেকশন ল মানে কি, তোমার দলত্যাগ বিরোধী মানে নিয়ম। কি করা হয়েছিল, এই সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন, ধরো হঠাৎ করে কেউ একজন মেম্বার পার্টি চেঞ্জ করছে, বা কোনো একটা পার্টি হুইপ এসছে, সেই হুইপের এগেনস্টে ভোট দিচ্ছে, এর ফলে একটা গভর্নমেন্টের তোমার স্টেবিলিটি নষ্ট হচ্ছে। এই যে গভর্নমেন্টের স্টেবিলিটিটাকে আফোল্ড করার জন্য এই অ্যান্টি ডিফেকশন ল বের করা হয়, যে যাতে সহজেই দলত্যাগ করে এই দল থেকে জিতে গেল, হঠাৎ করে দল চেঞ্জ করছে, এরকম যাতে না হয়, সেই জন্য 52 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এর মাধ্যমে কিন্তু রাজীব গান্ধী এই অ্যান্টি ডিফেকশন লটা বানিয়েছিলেন। 73 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে 1992, ঠিক সেরকম ভাবে 74টাও কিন্তু 1992। তো 73 নম্বরটা যে পঞ্চায়েত নিয়ে রিলেটেড, যে পঞ্চায়েত যে জিনিসটার মানে পঞ্চায়েত যে সিস্টেম রয়েছে, লোকাল গভর্নমেন্ট, সেটাকে কিন্তু 73 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কনস্টিটিউশনে ঢোকানো হয়েছিল, এবং এর জন্য যে পার্ট 9 রয়েছে, সেই পার্ট 9 কিন্তু অ্যাডিশন করা হয়েছিল। এবং 74 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে 1992, এক্ষেত্রে মিউনিসিপ্যালিটিকে ইনসার্ট করা হয়েছিল, এবং এই ক্ষেত্রে হয়েছিল তোমার পার্ট 9A এইটাকে অ্যাড করা হয়েছিল। তো খুব ইম্পর্টেন্ট। আর যদি বলে যে এই দুটো ঘটনা কার সময় হয়েছিল, এই দুটো ঘটনা হয়েছিল PV নরসিমহা রাও। তাহলে আমরা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কে আমাদের তখন প্রাইম মিনিস্টার ছিল সেটা কিন্তু আমরা পড়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা দেখি, এগিয়ে যাই। তাহলে দেখো একসঙ্গে 4টে অ্যামেন্ডমেন্ট পড়া গেল, 1, 52, 73 এবং 74, সবকটাই হচ্ছে শিডিউল, কোন একটা শিডিউল ইনসার্টের সঙ্গে বা ইনক্লুড করার সঙ্গে আমাদের রিলেটেড। এখন আমরা আসছি থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অলদো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তার আমরা পড়ে নিচ্ছি যে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তোমার পার্লামেন্টকে একটা মানে পার্লামেন্ট একটা কন্ট্রোল করেছিল, পার্লামেন্টকে একটা এম্পাওয়ার করা হয়েছিল, যে তুমি পার্লামেন্ট কন্ট্রোল করতে পারবে। কি কন্ট্রোল করতে পারবে, প্রোডাকশন, সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন। কিসের, ফুডস্টাফস, ক্যাটেল ফোডার, কটন সিড, জুট, এই সমস্ত জনস্বার্থের জন্য এটাকে কিন্তু পার্লামেন্ট কন্ট্রোল করতে পারবে, যে কতটা প্রোডাকশন করা হবে, কিভাবে সাপ্লাই হবে, কিভাবে ডিস্ট্রিবিউশন করব, এইভাবে। তো থার্ড অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট রয়েছে সেটা কিন্তু এই রিলেটেড, অলদো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে 7 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956, সালটা কিন্তু মনে রাখতে হবে।
এই সময় কি হয়েছে আমরা জানি যে 1956-এ কিন্তু তোমার একটা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হয়। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এখানে কি করা হয়েছিল, যত সমস্ত স্টেট ছিল সেই স্টেট মানে যতগুলো স্টেট গুলো ছিল সেইগুলোকে বা আমাদের যে অংশগুলো ছিল, তখন অ্যাকচুয়ালি কি হতো যে চারটে ক্যাটাগরি ছিল, পার্ট এ, পার্ট বি, পার্ট সি আর পার্ট ডি, এইভাবে স্টেট গুলোকে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন পার্ট এতে কিছু স্টেট, পার্ট বি তে কিছু স্টেট, এরকম ভাবে স্টেট ছিল। ওই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে কি করা হলো, এই যে পার্ট যে কনসেপ্ট ছিল সেইগুলোকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানটাই করা হলো কি 14টা স্টেট এবং 6টা ইউটি এভাবে ইনসার্ট করা হয়েছিল 1956-এ। তো সেই জন্যই দেখো যেমন স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট যখন হচ্ছে, তার ফলেই কিন্তু 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা করা হয়েছিল 1956-এ। তাহলে ইম্পর্টেন্ট যে যদি কখনো প্রশ্ন করে যে ভারতবর্ষে যখন প্রথম স্টার্ট হচ্ছে তখন কনস্টিটিউশনের সময় তখন কটা স্টেট রয়েছে, তো 14টা স্টেট 6টা ইউটি কিন্তু করা হয়েছিল ভেঙে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট যেমন হলো, তেমনি আরেকটা দেখতে হবে যে এই 7 নম্বর অ্যামেন্ডমেন্ট একটাই হচ্ছে হাইকোর্টের যে জুরিডিকশন সেটাকে কিন্তু ইউটির উপরেও কিন্তু নিয়ে আসা হয়েছিল। কারণ দেখো ইউটি কনসেপ্টটা তো আগে ছিল না, এই 7 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956-এর পরেই না ইউটির কনসেপ্টটা এলো। কারণ আগে তো পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি এরকম ভাবে স্টেটকে মানে ভাগ করা হয়েছিল, তাহলে ইউটির কনসেপ্ট তো ছিল না। যেহেতু হঠাৎ করে ইউটি কনসেপ্টটা এলো, তাই দেখা গেল যে কোন একটা ইউটিরও তো মানে কোন একটা ইউটি আছে, সেখানে তো আর হাইকোর্ট বানানো যাচ্ছে না। তো কোন একটা স্টেটে ধরো একটা এক্সিস্টিং হাইকোর্ট রয়েছে, তো সেটাকে কি করে আমি ইউটিটাকে কন্ট্রোল করব, এরকম একটা ব্যাপার এলো। তো আমরা এখন কি দেখি, যেরকম করে কিন্তু এখনো যেটা চলছে, যেমন ধরো আন্দামান আর নিকোবর ইউটি রয়েছে, আন্দামান আর নিকোবরের হাইকোর্ট মানে কার জুরিডিকশনে আছে, দেখবে কলকাতা মানে ক্যালকাটা হাইকোর্ট যেটা রয়েছে সেই ক্যালকাটা হাইকোর্ট জুরিডিকশনে আছে। চণ্ডীগড় রয়েছে পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্টের আন্ডারে। জম্মু কাশ্মীর রয়েছে জম্মু কাশ্মীর তোমার যে হাইকোর্ট রয়েছে তার আন্ডারে। লাদাখ ও জম্মু কাশ্মীরের আন্ডারে রয়েছে। দাদরা এন্ড দমন মানে দমন দিউ দাদরা এন্ড নগর হাভেলি, এটা রয়েছে তোমার মহারাষ্ট্র হাইকোর্টের, দ্যাট ইজ বোম্বে হাইকোর্টের অধীনে রয়েছে। লাক্ষাদ্বীপ রয়েছে কেরালা হাইকোর্টের অধীনে। পুডুচেরি রয়েছে ম্যাড্রাস, দ্যাট ইজ তামিলনাড়ুতে ম্যাড্রাস হাইকোর্টের আন্ডারে। আর দিল্লি রয়েছে দিল্লি হাইকোর্টের আন্ডারে। তো কয়েকটা এই যে 8খানা তোমার ইউটি রয়েছে, সেই 8টা ইউটি কোন কোন হাইকোর্টের জুরিডিকশনে রয়েছে সেই জন্য কিন্তু আমাদের সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা দেখবো পজিশনালে কার কাছে রয়েছে সেই হিসাবেই কিন্তু বেশিরভাগটা ঠিক হয়েছে। যেমন লাক্ষাদ্বীপের কাছাকাছি কি আছে, কেরালা আছে। পুডুচেরির কাছাকাছি মাদ্রাজ আছে। তো এরকম ভাবে আমাদের সাজানো হয়। এটা যেমন হলো যে তোমার হাইকোর্টের যে জুরিডিকশন সেটা বিভিন্ন ইউটির মধ্যে নিয়ে আসা হলো। আর একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে 3 নম্বরে লেখা আছে যে এস্টাবলিশমেন্ট অফ কমন হাইকোর্ট ফর 2 or more স্টেটস বা অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর ফর 2 or more স্টেট। মানে কি বলছে, ধরো একটা হাইকোর্ট করা হলো, সেই হাইকোর্টটা কিন্তু মানে একের বেশি মানে 2 বা 2 এর বেশি কিন্তু তোমার স্টেটের উপরে জুরিডিকশন থাকতে পারে। ফর এক্সাম্পল যেমন আমরা যদি বলি গুয়াহাটি হাইকোর্টের জুরিডিকশন কার কার উপরে, তোমার আসামের উপরে যেমন রয়েছে, তেমনি অরুণাচল প্রদেশ রয়েছে, আর নাগাল্যান্ড রয়েছে, আর মিজোরাম। তাহলে এই যে 4টে স্টেট রয়েছে, এই 4টে স্টেটের উপরই কিন্তু তোমার গুয়াহাটি হাইকোর্টের জুরিডিকশন রয়েছে। তার মানে কি হলো, একটা কমন হাইকোর্ট ফর 4 স্টেটস, তাহলে 2 or more স্টেটস। ঠিক সেরকম ভাবে একটা গভর্নরকে কিন্তু দুটো স্টেটের গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করা যেতে পারে, মানে একটা গভর্নর হতে পারে দুটো স্টেটের কমন গভর্নর। তো এই দুটো কনসেপ্টই 7 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এর মাধ্যমে কিন্তু ইনসার্ট করা হয়েছিল। এবার আমরা এগিয়ে যাচ্ছি 9 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1960। এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই শুধু এই নামটার জন্য ইম্পর্টেন্ট যে বেরুবাড়ি ইউনিয়ন, যে ওয়েস্ট বেঙ্গল তখন একটা জায়গা ছিল বেরুবাড়ি ইউনিয়ন, সেটা পাকিস্তানকে সেসেশন করা হয়েছিল, পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল। এই যখনই কাউকে দিতে হবে তখন কিন্তু তোমার একটা কনস্টিটিউশনাল করা দরকার, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার দরকার। এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে হঠাৎ করে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিন্তু যে কোনো একটা ধরো অংশ সেটা তোমাকে অন্য একটা স্টেটকে অন্য একটা কান্ট্রিকে দিয়ে দেবে, তোমার দেশের কিছু একটা অংশ, এভাবে এক্সিকিউটিভ অর্ডারে হবে না, তোমাকে একদম 368 আন্ডারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে কনস্টিটিউশনাল তোমাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, তবে একমাত্র তুমি দিতে পারবে। তো 1960-তে আমরা জানবো বেরুবাড়ি ইউনিয়ন, যেখানটায় ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ আমরা পাকিস্তানকে দিয়ে দিয়েছিলাম, মানে তখন পূর্ব পাকিস্তান বলতে পারো, তো পাকিস্তানকে আমরা দিয়ে দিয়েছিলাম। 10, 12 এবং 14 খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু আমরা দেখেছি একবার যে 10 নম্বরের মাধ্যমে দাদরা নগর হাভেলি, যেটা হচ্ছে তোমার পর্তুগিজদের থেকে ইন্ডিয়ানরা নিয়ে সেটাকে ইন্ডিয়ান ইউনিয়নে ইনকর্পোরেট করা হয়েছিল। ঠিক সেরকম 12 নম্বরটা গোয়া দমন এবং দিউ, 12 নম্বরটাতে গোয়া দমন এবং দিউকে ইন্ডিয়ান ইউনিয়নের সঙ্গে ইনকর্পোরেট করা হয়েছে, সেটাও পর্তুগিজদের থেকে নেওয়া হয়েছিল। এবং 14 নম্বরটাই ফ্রান্সদের কাছ থেকে নেওয়া হয়েছিল তোমার পুডুচেরি, সেই পুডুচেরির পোর্শনটাও কিন্তু ইন্ডিয়ান ইউনিয়নের সঙ্গে তোমার ইনকর্পোরেট করা হয়েছে। তো 10, 12, 14 সবই দেখো ইনকর্পোরেশন নিয়ে বলছে, সবকটা ইউটি, অলদো পরে গোয়া তোমার স্টেটে পরিণত হয়।
ঠিক আছে। 15 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করবো, খুবই ইম্পর্টেন্ট, যেখানটায় হচ্ছে তোমার হাইকোর্টের রিটায়ারমেন্ট এজ কিন্তু 60 থেকে 62 করেছিল, আগে 60 ছিল, যেমন আমাদের নর্মাল পার্সনসদের রিটায়ারমেন্ট এজ 60 সেরকম ছিল, কিন্তু এখন সেটা 62 করেছে। অলদো আমরা জানি যে সুপ্রিম কোর্টের জাজদের ক্ষেত্রে কিন্তু তোমার রিটায়ারমেন্ট এজ কত, 65 ইয়ার্স, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে হাইকোর্টের জাজদের তোমার রিটায়ারমেন্ট এজ কিন্তু সারা জীবন 62 ছিল না, সেটা হয়েছে খুব রিসেন্টলি, যেটা 60 থেকে 62 হয়েছে কত, 1963-তে। ঠিক আছে, দ্যাট ইজ 15 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এবার আমরা একটা দেখছি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রিলেটেড কিছু তোমার অ্যামেন্ডমেন্টস রয়েছে, যেমন হচ্ছে 21, 71 আর 92, খুব ইম্পর্টেন্ট 21, 71 এবং 92। আমরা জানি যে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ছিল হচ্ছে তোমার 14টা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ছিল হচ্ছে 14টা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো 8টা যোগ হয়ে বর্তমানে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমাদের কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে টোটাল 22টা এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো 14 নম্বরটা একদম কনস্টিটিউশন যখন স্টার্ট হয় তখনই রয়েছে, কিন্তু বাকি যে 8খানা অ্যাড হয়েছে সেটা কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঢোকানো হয়েছিল। তো 21 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967, সবকটা সাল ইম্পর্টেন্ট, 21, 71, 92 এভাবে মনে রাখবো আমরা, ঠিক আছে, 21, 71, 92 একটা একই সঙ্গে। তাহলে 21 নম্বর হচ্ছে 1967, 71 হচ্ছে 1992, আর 72 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 2003। 21 নম্বরে কি করা হয়েছিল, সিন্ধি বলে যে একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে 15তম ল্যাঙ্গুয়েজ হিসেবে 8 শিডিউলে ঢোকানো হয়েছিল, যেটা আমরা পড়লাম টিয়ার্স অফ ওল্ড পিএম, ওখানটায় দেখবে তোমার 8 নম্বর ল্যাঙ্গুয়েজে যেটা রয়েছে সেখানটায় কিন্তু আমাদের মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 8 নম্বর, ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেখানটা কিন্তু 8 নম্বর শিডিউলে পড়ছে। তো 21 নম্বর যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানে সিন্ধি ভাষাকে অ্যাড করা হয়েছিল, তাহলে 15 হলো, এখনো 7টা অ্যাড করতে হবে। দেখো 71-এ করা হয়েছিল 3টে, আর 72-এ করা হয়েছিল তোমার, এই 92 করা হয়েছিল 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাডিশন করা হয়েছিল। তো কে এম এর মানে কি, কে এম এর মানে হচ্ছে কঙ্কনি, মণিপুরি, কঙ্কনি, মণিপুরি আর নেপালি, এই 3টে তোমার ভাষাকে তোমার ঢোকানো হয়েছিল যে 71 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। আর এখানটায় 92 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এর মাধ্যমে করা হয়েছিল কি, বোডো, ডোগরি, সান্তালি আর হচ্ছে মৈথালি, এই 4টে ল্যাঙ্গুয়েজকে কিন্তু ঢোকানো হয়েছিল তোমার 92 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো খুব ইম্পর্টেন্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রিলেটেড অ্যামেন্ডমেন্টস, যেটা আমরা জানি 8 নম্বর শিডিউলে রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে, যেখানটায় প্রথমটাতে আগে 14 ছিল, পরে 8টা অ্যাড হয়েছে, দিয়ে এখন 22 রয়েছে। তো 21 নম্বর দিয়ে সিন্ধি ঢুকেছে, 71 নম্বর দিয়ে কে এম এন ঢুকেছে, এবং 92 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে কিন্তু বিডিএসএম, দ্যাট ইজ 4টে ঢুকেছে, বোডো, ডোগরি, সাঁওতালি অ্যান্ড মৈথালি। খুব খুব ইম্পর্টেন্ট, সাল ইম্পর্টেন্ট, আর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখছি আমরা 24 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971। এখানটা কি করা হয়েছিল, এখানটায় অ্যাফার্ম করেছিল পার্লামেন্ট যে তোমার মানে পার্লামেন্ট তোমার না, অ্যাফার্ম কি করা হয়েছিল যে পার্লামেন্টের একটা পাওয়ার, যে যে কোনো পার্টকে তোমার কনস্টিটিউশনের যে কোনো পার্টকে তোমার ইয়ে করতে পারবে, অ্যামেন্ড করতে পারবে, ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইটস। কেন এটা, এই কাজটা হয়েছিল রেসপন্স টু গোলকনাথ কেস। গোলকনাথ কেস 1967-এ তোমার একটা গোলকনাথ কেস হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটাতে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে পার্লামেন্ট ক্যান নট কার্টেল, পার্লামেন্ট কার্টেল করতে, কান্ট কার্টেল, ক্যানট কার্টেল ফান্ডামেন্টাল রাইটস, এইটা বলেছিল যে ফান্ডামেন্টাল রাইটসকে কাটতে পারবে না। এবার এইটারই ঠিক একটা তোমার রেসপন্স হিসাবে 1971-এ পার্লামেন্ট এটা পাশ করেছিল, মানে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে এটা পাশ করেছিল যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস তো পারবেই, মানে সমস্ত অংশ তো পারবেই, এমনকি ফান্ডামেন্টাল রাইটসকেও কিন্তু অ্যামেন্ড করতে পারবে। তাহলে এটা জাস্ট রেসপন্স, মানে একবার সুপ্রিম কোর্ট বলেছে আমি সুপ্রিম কোর্টের কথা শুনবো না, আমি আমার মতো কথা শুনবো, তো অ্যামেন্ডমেন্ট করে দিয়েছি, আমার কাছে পাওয়ার আছে, অ্যামেন্ডমেন্ট করলাম, এবং আমি কি বললাম যে পার্লামেন্ট হচ্ছে যে কোনো অংশকে কিন্তু তোমার অ্যামেন্ড করতে পারবে। এবার কি বলছে, এবং আরেকটা হচ্ছে মেড ইট কম্পালসারি ফর দ্য প্রেসিডেন্ট টু গিভ অ্যাসেন্ট টু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যদি আসে তোমাকে পার্লামেন্টকে অ্যাসেন্ট করতে হয়, পার্লামেন্ট কোনো তোমার বিরোধিতা করতে পারবে না, বা একবারের জন্য পাঠাতেও পারবে না যে ঠিক আছে তুমি রিকনসিডার করো, এরকম করতে পারবে না। তো যখনই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা আসবে তখনই তোমাকে কম্পালসারি হবে। অলদো আমরা পরে দেখবো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো 24 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এইটা করা হয়েছিল। 24-এর পর কি পড়ছি আমরা, 25 নম্বর। আমরা আগের দিনই দেখলাম যে ডিপিএসপি 39B এবং 39C-তে আমাদের কি আছে, বি ফর বন্টন আর সি ফর হচ্ছে কনসেন্ট্রেশন। বন্টন মানে হচ্ছে যেটা পাবলিক গুড, যেটা কমন গুড, সেটাকে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে। আর 39C-তে ছিল যে কোনো রকম ম্যাটেরিয়াল ও জিনিস কিন্তু তোমাকে কনসেন্ট্রেশন করতে পারবে না, সেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে এই কনসেপ্টে কি হলো, যদি কেউ আসে এবং বলে যে না আমার তাহলে ফান্ডামেন্টাল রাইটস বিঘ্নিত হচ্ছে, এইটা যাতে না হয় সেই জন্য কিন্তু এই 25 নম্বর অ্যামেন্ডমেন্ট একটা করেছিল, যেখানে বলেছিল যে যদি আর্টিকেল 39B এবং সি এর কনসেপ্ট
কোর্টে কেউ এসে বলে যে আমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে, আন্ডার 14 মানে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, আন্ডার 19 মানে রাইট টু ফ্রিডম, অ্যান্ড আর্টিকেল 31 রাইট টু প্রপার্টি, তাহলে কিন্তু সেটা শোনা যাবে না, মানে সেটাকে ক্যানট বি চ্যালেঞ্জ, সেটাকে চ্যালেঞ্জ করা যাবে না। মানে 39B আর সি হচ্ছে বড় হয়ে যাচ্ছে, কারণ ডিপিএসপিটা তোমার ফান্ডামেন্টাল রাইটস থেকে বড় হয়ে যাচ্ছে। এই সম্পর্কে লেখা আছে 25 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 এ। 26টা খুব খুব ইম্পর্টেন্ট, এনটিপিসিতে এই প্রশ্নটা এসেছিল যে অ্যাবলিশ দ্য প্রাইভি পার্টস বা প্রিভি পার্টস অ্যান্ড প্রিভিলেজেস অফ দ্য ফর্মার রুলার্স অফ প্রিন্সলি স্টেটস। আমরা জানি আমাদের ওখানটা আগে 560 কি 660 খানা আমাদের প্রিন্সলি স্টেট ছিল। এবার স্বাভাবিকভাবে প্রিন্সলি স্টেটগুলো ছিল, তারপর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চলে এলো। তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করতো, প্রিন্সলি স্টেটের যারা ছিল তাদেরকে কিছু পয়সা দিত এবং কিছু প্রিভিলেজ দিত, কিছু পয়সা এবং প্রিভিলেজ দিত। এবার একটা সময় কি করলো, 26 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 তারা ডিসাইড করলো যে না, আর দেবো না, প্রিন্সলি স্টেট যা ছিল, যা দিয়েছি, এবার এখন থেকে হচ্ছে অ্যাবলিশ করে দিলাম। তো এই প্রিভি পার্টস অ্যান্ড প্রিভিলেজ এটা অ্যাবলিশ করা হয়েছিল তোমার 26 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 এর মাধ্যমে। তো এটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তারপর আমরা কি দেখছি, 31st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লোকসভার সিট কিন্তু আগে ছিল 525টা, পরবর্তীকালে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 545টা। তো ইনক্রিজ দ্য নাম্বার অফ লোকসভা সিটস ফ্রম 525 টু 545 থ্রু 31st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিকিম রিলেটেড দুটো অ্যামেন্ডমেন্ট রয়েছে, 35 অ্যান্ড 36। 35 এ হচ্ছে তোমার 1974 সালে হয়েছিল, সিকিমকে একটা অ্যাসোসিয়েট স্টেট হিসেবে করা হয়েছিল। আগে প্রোটেক্টরেট স্টেট হিসেবে থাকতে প্রোটেকশন দিত, তো অ্যাসোসিয়েট স্টেট হিসেবে ইনক্লুড করা হয়েছিল। বাট 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তোমার ফুল ফ্লেজ স্টেট হিসেবে করা হয়েছিল, কারণ যখন ওখানটা রেফারেন্ডাম হয়েছিল 97% অফ সিকিমের যে জনতা রয়েছে তারা বলেছিল না, আমরা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে তোমার মার্জ হতে চাই, আমরা মোনার্কি চাই না। সেজন্য 36 যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 তার মধ্যে কিন্তু সিকিম হচ্ছে ফুল ফ্লেজ স্টেট হিসেবে ইন্ডিয়ান ইউনিয়নে ইনসার্ট হয়ে গেছিল। এবার আমরা পড়ি 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এটাকে বলা হতো মিনি কনস্টিটিউশন, কারণ এইখানটায় তোমার অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছিল। ঠিক আছে, মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে বিকজ অনেক কিছুকে এখানটায় চেঞ্জ করে দেওয়া হয়েছিল। যেমন প্রথমত যে 3টে নতুন ওয়ার্ড অ্যাড করা হয়েছিল প্রিঅ্যাম্বেলে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রেটি, এটা আমরা পড়ি সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রেটি, সেটা কিন্তু 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে এন্ড করা হয়েছিল। ঠিক সেরকম ভাবে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছিল। আমরা জানতাম যে ফান্ডামেন্টাল ডিউটিস একটাও ছিল না আগে, এই 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু 10খানা অ্যাড করা হয়েছিল। অন্তত পরে একটা দেখবো যে এখন মানে 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে কিন্তু আরো একটা অ্যামেন্ডমেন্ট, আরো একটা কনস্টিটিউশন তোমার ফান্ডামেন্টাল ডিউটি ইনসার্ট করা হয়, ফলে সেটার পরিমাণ দাঁড়ায় মানে তোমার সংখ্যা দাঁড়ায় 11টা। তাহলে এখানটায় পার্ট 4A অ্যাড করা হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিস এর ক্ষেত্রে মাধ্যমে, এবং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালও কিন্তু অ্যাড করা হয়েছিল, দ্যাট ইজ পার্ট 14A, সেটাও 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর একটা বলা হয়েছিল যে মেড দ্য প্রেসিডেন্ট বাউন্ড বাই দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট যা বলবে সেটা তোমাকে শুনতে হবে, তার বাইরে কিছু বলা যাবে না। অ্যান্ড রেজ দ্য টেনিওর অফ দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেচার ফ্রম 5 থেকে 6, মানে 5 বছর আছে আমাদের নর্মাল টেনিওর গুলো, সেটাকে 6 বছর করে দিয়েছে 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কারণ আমরা দেখছি সেই সময় কিন্তু এমার্জেন্সি চলছে, ন্যাশনাল এমার্জেন্সি কত হয়েছিল 1975 থেকে 77 পর্যন্ত, দেখো 76 মানে এমার্জেন্সির সময়, সেই জন্য কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিতে পেরেছিল। ঠিক আছে, এই জন্যই মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে। এবার ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে আমাদের মনে রাখতে হয় যে কার রিকমেন্ডেশন ছিল, নাম আমরা মনে রাখবো শরণ সিং কমিটির কিন্তু রিকমেন্ডেশন ছিল। এবার 42 নম্বরে যা যা হয়েছিল, 44 নম্বরে যখন জনতা গভর্নমেন্ট এলো, যখন তোমার ইন্দিরা গান্ধী হেরে গেল, তখন কিন্তু একটা জনতা গভর্নমেন্ট এলো। সেই জনতা গভর্নমেন্ট কি করলো যে 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 42-এ যা যা ডিস্টরশন গুলো করা হয়েছিল সেগুলোকে আবার ঠিক করে দিল। যেমন হচ্ছে আগে 5 থেকে 6 বছর করে দিয়েছিল তোমার ইয়েটা টেনিওরটা, সেটাকে আবার কমিয়ে 6 থেকে 5 করে দেওয়া হলো। ঠিক আছে, তার মানে ঠিক করা হলো এটা যে সমস্যাটা হয়েছিল। তারপর হচ্ছে রিপ্লেস করেছিল ইন্টারনাল ডিস্টারবেন্সকে, ডিস্টারবেন্সের যে লেখাটা ছিল সেটাকে তোমার আর্ম রেবেলিয়ন দিয়ে চেঞ্জ করা হলো। কারণ আমরা জানি যে ন্যাশনাল এমার্জেন্সি যখন 1975-এ প্রক্লেম করা হয়, তখন কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্স এই কথাটা দেখিয়ে কিন্তু এমার্জেন্সি লাগানো হয়েছিল, কিন্তু সেই জন্য ন্যাশনাল মানে এবং কিন্তু এটা ভেগ ছিল, মানে অস্পষ্ট, ইন্টারনাল ডিস্টারবেন্সকে আমি কাকে বলবো সেটাকে সরিয়ে দিয়ে আর্ম রেবেলিয়ন ওরা কিন্তু ইনসার্ট করেছে। তারপর এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু সেন্ড ব্যাক ওয়ান্স দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট, যেমন আগেরটা 42-এ কি করেছিল যে তোমাকে করতেই হবে, প্রাউন্ড করে দিয়েছিল যে তোমাকে যা বলছি তাকে শুনতেই হবে, ক্যাবিনেটের যে অ্যাডভাইস ছিল। কিন্তু এখানে কি বলছে যে প্রেসিডেন্টের হাতে এই পাওয়ারটা রয়েছে যে অ্যাটলিস্ট একবার সে ক্যাবিনেটকে বলতে পারে তুমি একটু রিকনসিডার করে দেখো। এবার যদি রিকনসিডার করার পরও না শোনে তাহলে অন্য ব্যাপার, তাহলে তো সেটা বাইন্ডিং হয়ে যাবে, বাট একবার রিকনসিডারেশনের জন্য পাঠানোর কিন্তু পাওয়ার দেওয়া হয়েছিল 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। আরটা কি দেখলাম, মেড দ্য প্রেসিডেন্ট টু ডিক্লেয়ার দ্য ন্যাশনাল এমার্জেন্সি অনলি অন রিটেন রিকমেন্ডেশন অফ দ্য ক্যাবিনেট। এমনি ক্যাবিনেট বললো যে ঠিক আছে স্যার আপনি এমার্জেন্সি দিয়ে দিন, তাহলে কিন্তু হবে না, রিটেন রিকমেন্ডেশন দিতে হবে যে হ্যাঁ
এখন দরকার আছে আপনি তোমার ন্যাশনাল ইমার্জেন্সি প্রক্লেম করতে হবে, তবেই একমাত্র করবে। এটা খুব ইম্পর্টেন্ট যে রাইট টু প্রপার্টি যেটা ছিল আর্টিকেল 31, সেটাকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল এবং এটাকে একটা নর্মাল লিগাল রাইটে পরিণত করা হয়েছিল। এখন সেই নর্মাল লিগাল রাইটটা রয়েছে 300A, রাইট টু প্রপার্টি ইজ নাও এ নর্মাল লিগাল রাইট, সেটা রয়েছে আর্টিকেল 300A তে। আগে কিন্তু আর্টিকেল 31 এ ছিল ফান্ডামেন্টাল রাইট, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে। এবং আরো একটি ইম্পর্টেন্ট যে যখন ইমার্জেন্সি কোথাও থাকবে লাগু, তখন কিন্তু আর্টিকেল মানে সমস্ত তোমার ফান্ডামেন্টাল রাইটস কে কার্ভ করা যাবে বা খর্ব করা যাবে, কিন্তু আর্টিকেল 20 এন্ড 21 কে কিন্তু হাত দেওয়া যাবে না। সেটা এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমেই কিন্তু লেখা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড বাই আর্টিকেল 20 এন্ড 21, সেটাকে কিন্তু তোমার সাসপেন্ড করা যাবে না। ঠিক আছে, আগের দিনে আমরা দেখলাম আর্টিকেল 20 আর 21 কি আছে, ওই প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি রয়েছে, প্রিভেনশন এগেনস্ট তোমার সম্পর্কে আছে, প্রোটেকশন অফ লাইফ আছে, অ্যান্ড মানে ইমপ্রিজনমেন্ট থেকে বাঁচার জন্য। তো 20 আর 21 কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার পড়ছি 61 ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের যে ভোটিং এজ যেটা আগে ছিল 21, সেটাকে কমিয়ে কিন্তু 18 বছর করা হয়েছে লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে। নাহলে আমাদের কিন্তু এখনো পর্যন্ত 21 বছর ভোটই তোমার 21 বছর বয়সে ভোট দিতে দেওয়ার সুযোগ হতো, কিন্তু এখন 21 থেকে 71 করে দিয়েছে 1989 এ 21 তোমার 61 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু সুবিধা হয়েছে, আমরা লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভোটে 18 বছর বয়সে কিন্তু ভোট দিতে পারি। ঠিক আছে, 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইম্পর্টেন্ট, যে এই 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1991 সালের মাধ্যমে দিল্লি যেটা ছিল ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি, সেটাকে এনসিটি বানানো হয়েছিল। এনসিটি মানে কি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। তো এটা যদি কখনো আসে, দিল্লিকে এনসিটি কত নম্বর অ্যামেন্ডমেন্টে বানানো হয়েছিল, 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বানানো হয়েছিল। এবং সেই এনসিটি বানানোর পর কিন্তু ওখানটায় লেজিসলেটিভ অ্যাসেম্বলি একটা মানে বিধানসভা তৈরি করা হয়েছিল 70 মেম্বারের, আমরা জানি এখনো 70টা মেম্বার রয়েছে, এবং লোকসভা সিটসেও কিন্তু ছিল তোমার 7টা মেম্বার ছিল, 7টা লোকসভা কেন্দ্র ছিল তোমার ওখানটায়, আর বিধানসভা কেন্দ্র ছিল 70। তো সেটা সবকিছু কিন্তু 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল। 70 নম্বরে কি করা হয়েছে, 70 নম্বরে যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল, যে প্রেসিডেন্টের যে ইলেকট্রাল কলেজ ছিল, ইলেকট্রাল কলেজ মানে আমরা জানি যে প্রেসিডেন্টের ভোটে কারা কারা ভোট দিতে পায়। তো প্রেসিডেন্ট ইলেকশনে কারা ভোট দেয়, আমরা জানি যে তোমার লোকসভা এন্ড রাজ্যসভা এই দুজন তো ভোট দেয়, তার সঙ্গে লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলো ভোট দেয়, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ কি অফ স্টেটস গুলো ভোট দেয়, আর একটা হচ্ছে তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি, এই দুটোও কিন্তু ভোট দেয়। এই যে দিল্লি আর পুডুচেরি যে অ্যাড করা হয়েছিল, সেটা কিন্তু এই 70 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল, যে হ্যাঁ দিল্লি আর ইউটি মানে ইউটি হলেও দিল্লি আর পুডুচেরিকে একটা স্পেশাল পাওয়ার আছে, যেখানটায় তারা প্রেসিডেন্টের ভোটে কিন্তু ভোট দিতে মানে ইলেকশনে ভোট দিতে পারবে। তো এটা ছিল 70 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সমস্যা মানে তোমার চেঞ্জেস। ঠিক আছে, এবার আমরা দেখছি 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। আমরা জানি আগের দিনও দেখলাম যে 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল। যেমন আর্টিকেল 21A, এখানটা কি করা হয়েছিল, যে তোমার 6 থেকে 14 বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চা থাকবে, তাদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের বন্দোবস্ত করবে সরকার। এবং এই কম্পালসারি এডুকেশন যেটা রয়েছে, সেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস, এটা বলা হয়েছিল। আর্টিকেল 45-এ কি বলা হয়েছিল, যে 0 থেকে 6 বছর পর্যন্ত যে বাচ্চাগুলো থাকবে, তাদের যে আর্লি চাইল্ডহুড কেয়ার, সেটাকে ঢোকানো হয়েছিল কোথায়, আর্লি চাইল্ডহুড কেয়ারটাকে ঢোকানো হয়েছিল তোমার ডিপিএসপি তে। আমরা দেখেছি যে অঙ্গনওয়াড়ি কনসেপ্টটা আর্লি চাইল্ডহুড কেয়ারেরই একটা কনসেপ্ট। আর একটা হচ্ছে আর্টিকেল 51K, দ্যাট ইজ ফান্ডামেন্টাল ডিউটির, সেখানেও লেখা আছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চা রয়েছে, তাদেরকে স্কুলে পাঠানো বা পড়াশোনার দায়িত্ব কাদের, প্যারেন্টস বা গার্জিয়ানের। তাহলে এটা হচ্ছে প্যারেন্টস বা গার্জিয়ানের ডিউটির কথা বলছে, এটা প্যারেন্টস বা গার্জিয়ান নিজের কর্তব্য মনে করে তোমার ইয়েতে পাঠাবে। শুধু স্টেট পড়াবে 6 থেকে 14, সেটা পড়লেই তো হবে না, আগে তো বাবা মাকে পাঠাতে হবে। সেই জন্য এটা হচ্ছে ডিউটি, বাবা মায়ের ডিউটি হচ্ছে সন্তানকে স্কুলে পাঠানো। তাই এটা 51K রয়েছে এই কনসেপ্টে, খুবই ইম্পর্টেন্ট 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। এবার আমরা দেখছি 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, এটাও খুব ইম্পর্টেন্ট, যেখানে রয়েছে যে তোমার যে কোনো একটা ধরো প্রথমে হচ্ছে সেন্ট্রালের কথা বলছি, মানে লোকসভার কথা বলছি, এবং পরবর্তী ক্ষেত্রে বলছি আমি রাজ্যসভার কথা, এই তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার কথা। তো লোকসভার ক্ষেত্রে কি হয়, লোকসভার ক্ষেত্রে মিনিস্টার যেগুলো হয় তোমার, বা ধরো একটা মানে লোকসভা বলতে কি বলছি, যে তোমার ধরো ভোট হলো, এবং সেখানটার পরে প্রাইম মিনিস্টার হলো, এবং প্রত্যেকবার আমি জানি যে কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু ইয়ে করা হয় 70টা 72টা এরকম করা হয়। কিন্তু এরকম হবে না, দেখা গেলো তুমি জিতে গেলে এবং তুমি 100 জনকে বানিয়ে দিলে, এরকম কিন্তু কোনো নিজের ইচ্ছা মতো নেই। এখানটা লেখা আছে 15% অফ দ্য টোটাল স্ট্রেন্থ। টোটাল স্ট্রেন্থ যদি তুমি ধরো 550 ধরো, তাহলে 550-এর 15% যেটা রয়েছে, সেই তার থেকে নিচেই কিন্তু তোমাকে মিনিস্টার মানে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এমন তুমি বলতে পারো না যে বেশি মিনিস্টার হলে কাজে সুবিধা হবে, তো অনেকগুলো মিনিস্টার করি, তাহলে কিন্তু হবে না। ঠিক সেরকম ভাবে বিধানসভার ক্ষেত্রেও কিন্তু তাই, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রেও কিন্তু সেই একই কনসেপ্ট, যে তোমাকে সমস্ত মেম্বার্স যত মিনিস্টার্স রয়েছে ইনক্লুডিং দ্য চিফ মিনিস্টার, তোমার যে নাম্বারস রয়েছে মিনিস্টারের, সেটা কিন্তু 15%-এর বেশি হতে পারে না।
কিন্তু যেটা তোমার লোকসভার ক্ষেত্রে লেখা নেই যে মিনিমাম কত, সেটার কথা কিন্তু লোকসভায় লেখা নেই, কিন্তু স্টেটের ক্ষেত্রে কিন্তু মিনিমামটাও লেখা আছে, দ্যাট ইজ শ্যাল নট বি লেস দ্যান 12, 12-র নিচে কিন্তু করা যাবে না, 12 সেখান থেকে এক্স সেখান থেকে হচ্ছে 50% অফ টোটাল, এইটা হচ্ছে তোমাদের হিসাব। এর মধ্যেই কিন্তু তোমার লোকসভা মানে বিধানসভার ক্ষেত্রে কিন্তু মিনিস্টারের সংখ্যাগুলোকে আবদ্ধ করতে হবে। তো খুব ইম্পর্টেন্ট 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, যেখানে 15% কনসেপ্টের রয়েছে যে টোটাল তোমার হাউসের স্ট্রেংথের 15%-এর বেশি কিন্তু মিনিস্টার করা যাবে না। আর এটা দেখলাম যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে 16-12টার কমও করা যাবে না। 97 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা এটা আগে পড়েছি, যেমন আমরা 9A পড়লাম যে তোমার 73 আর 74 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঢোকানো হয়েছিল পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, ঠিক সেরকম 9B কিন্তু ঢোকানো হয়েছিল কোঅপারেটিভ সোসাইটি বাই তোমার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 97 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011-এর মাধ্যমে কিন্তু তোমার এই দুটোকে মানে তোমার 9B দ্যাট ইজ কোঅপারেটিভ সোসাইটি সেটা অ্যাড করা হয়েছিল। এখন আমরা দেখছি বাকি আর কটা, এই 6টা, যেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টস আফটার 100, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 100-র পরের অ্যামেন্ডমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো খুব রিসেন্টলি হচ্ছে। তো 100 নম্বর অ্যামেন্ডমেন্টটা কি নিয়ে রিলেটেড, এটা হচ্ছে তোমার ছিটমহল নিয়ে রিলেটেড, ঠিক আছে, ছিটমহল। এই ছিটমহল মানে কি, ছিটমহলটাকে বলা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার একটা এনক্লেভ, কমন এনক্লেভ ছিল, যেখানটা হচ্ছে 2015 সালে একটা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট চলে, ঠিক আছে, 2015 সালে হচ্ছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয় কার ভিতরে ভারত এবং তোমার বাংলাদেশের মধ্যে। তো এখানটাই হচ্ছে তোমার ইন্ডিয়া থেকে মানে কিছু মানে দেওয়া নেওয়া হয়েছিল কিছু এনক্লেভ, ঠিক আছে, তো ইন্ডিয়া কিছু বাংলাদেশকে দিয়েছিল, বাংলাদেশ কিছু ইন্ডিয়াকে দিয়েছিল। ইন্ডিয়া বাংলাদেশকে কতগুলো এনক্লেভ দিয়েছিল, 111টা, এবং পেয়েছিল কটা, 51টা। তো মনে রাখবে, দিয়েছি বেশি পেয়েছি কম, এই নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট, একবার এনটিপিসিতে এসছে যে 111টা দিয়েছিল আর নিয়েছে হচ্ছে 51টা এনক্লেভস। এবং সেখানকার এনক্লেভস যারা ছিল তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, তারা ডিসাইড করতে পারতো যে তুমি কোন দেশের তুমি সিটিজেনশিপ নেবে বা কোন দেশের সিটিজেন হবে। তো 100 নম্বর অ্যামেন্ডমেন্ট একটা কি নিয়ে রিলেটেড, 2015 সালে তৈরি হয়েছে এটা, এবং এটা হচ্ছে ছিটমহল, দ্যাট ইজ তোমার বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ল্যান্ড দেওয়া নেওয়া হয়েছিল সেইটা রিলেটেড, ঠিক আছে। কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ল্যান্ড দিতে গেলে কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দরকার, এমনি ওই এক্সিকিউটিভ অর্ডার কিন্তু হবে না। 101 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, 101 নম্বর হচ্ছে তোমার জিএসটি হয়েছিল, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স করা হয়েছিল 101 নম্বর। আমরা জানি যে 122 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 122 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল বলা হয় এটাকে, 101 যেমন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয় তেমনি 122 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল, কারণ সমস্ত অ্যামেন্ডমেন্ট বিল তো আর একটা পরিণত হয় না, তাই অ্যামেন্ডমেন্ট বিলের সংখ্যা সবসময় বেশি হয়। 102 নম্বরে কি ছিল, 102 নম্বরে ছিল এনসিবিসি, ন্যাশনাল কমিশন ফর, ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এনসিবিসি কে তৈরি করা হয়েছিল, এবং এখানটায় প্রেসিডেন্টের হাতে পাওয়ার দেওয়া হয়েছিল যে প্রেসিডেন্ট ডিসাইড করবে যে করা হচ্ছে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস, এটা হচ্ছে প্রেসিডেন্ট মানে তোমার স্পেসিফিক্যালি বলবে, ঠিক আছে। কিন্তু এই 102 আর 105-এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এইখানে যেমন 102 হলো তেমনি 102 আর 105-এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে, যে 105 নম্বরে মানে এখানটায় প্রথমে কি বলা হলো, প্রেসিডেন্টের কাছে পাওয়ার দিল যে তারাই ডিসাইড করবে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস। তো 105 নম্বর দায়িত্ব দেওয়া হলো যে না, রিভার্ট করা হলো যে স্টেটের হাতেই আবার পাঠিয়ে দিলাম যে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস কারা রয়েছে সেটা স্টেটই ডিসাইড করবে, নট কি পার্লামেন্ট ডিসাইড, মানে তোমার প্রেসিডেন্ট ডিসাইড করবে। তো 102 আর 5টা দেখো দুটোই একই কনসেপ্টে, ওই এনসিবিসি নিয়েই, কিন্তু প্রথমটাকে বলছে যে প্রেসিডেন্ট ডিসাইড করবে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস কে আছে, আর 105 নম্বরে তার ঠিক উল্টে গিয়ে বলছে না, স্টেটই ডিসাইড করবে সোশ্যালি অ্যান্ড এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্লাস কে রয়েছে। ঠিক সেরকম ভাবে 103 আর 106 নম্বরটাও কিন্তু এক। 103 আর কি রয়েছে, 103 এর রয়েছে ইডব্লিউএস 10% ইডব্লিউএস রিজার্ভেশন, আমরা দেখেছি আনরিজার্ভড এর মধ্যে তোমার ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন করে 10% রিজার্ভেশন দেওয়া হয়েছে। ঠিক সেরকম ভাবে 106 নম্বরটাও কিন্তু রিজার্ভেশন রিলেটেড। 106 নম্বর কি রয়েছে, ওমেন রিজার্ভেশন 33%, কোথায় কোথায়, লোকসভা, তারপর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারপর হচ্ছে দিল্লি অ্যাসেম্বলি, এই সমস্ত ক্ষেত্রে তোমার 33%, মানে 1/3 হচ্ছে তোমার মেয়েরা থাকবে। তো মেয়েদের জন্য একটা রিজার্ভেশন করে দিয়েছে, এর নাম কি দিয়েছে, নারী শক্তি বন্ধন অধিনিয়ম। এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে যে এই যে যেটা নাম দেওয়া আছে এটার নাম কি, নারী শক্তি বন্ধন, ঠিক আছে, নারী শক্তি বন্ধন অধিনিয়ম, অধিনিয়ম, এটা কিন্তু এটার নাম অ্যাকচুয়ালি অফিসিয়াল নাম হয়েছে এটা, ঠিক আছে। 2023 সালে এটা পাস করা হয়েছিল। তাহলে 103 আর 6 দেখো দুটোই হচ্ছে রিজার্ভেশন নিয়ে। তাহলে এটা হয়ে গেল, এটা হচ্ছে ইডব্লিউএস রিজার্ভেশন, আর এটা হচ্ছে ওমেন রিজার্ভেশন 33%। তাহলে আর কি ভালো দেখো 104 নম্বরটা, 104 নম্বর কি হয়েছিল, এখানটা হচ্ছে তোমার এসটি এসসি যে রিজার্ভেশন চলে আসছে এতদিন লোকসভা এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, সেটাকে বলেছে আরো 10 বছর এগিয়ে দেওয়া হয়েছে হোক। 104 নম্বর অ্যামেন্ডমেন্টটা হয়েছিল কত সালে, 104 নম্বর হয়েছিল
20 সালে তো বলেছে আরো 10 বছর এক্সটেন্ড করা হয়, মানে 2030 পর্যন্ত এই এসসি এসটি রিজার্ভেশন লোকসভা বা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে কন্টিনিউ করা হয় হোক। কিন্তু এর সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে আগে আমরা জানতাম যে অ্যাংলো ইন্ডিয়ানদের কিন্তু একটা তোমার থাকতো, রিজার্ভেশন থাকতো। লোকসভায় আমরা জানি 2টো থাকতো এবং তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকতো একটা করে অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু এই 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের যে তোমার রিজার্ভেশন ছিল সেইটাই কিন্তু তোমার সম্পূর্ণভাবে অ্যানাল্ড করে দেওয়া হয়েছে। মানে এখন লোকসভায় কোনো অ্যাংলো ইন্ডিয়ান থাকে না, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও কোনো কিন্তু তোমার অ্যাংলো ইন্ডিয়ান থাকে না। তো এই হচ্ছে আমাদের টোটাল পড়া হলো। দেখবে 100 থেকে যে 106 পর্যন্ত আছে সবকটা ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মুখস্থ করবে। তাছাড়া যতগুলো ইম্পর্টেন্ট 42 বা 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 61, 69, 52, এগুলো অ্যান্টি ডিফেকশন ল, 21, 71, 92, এগুলো কিন্তু সবগুলো আমরা করলাম এবং খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটিই কিন্তু ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা অ্যামেন্ডমেন্ট কি কি পড়তে হবে সেটা সম্পর্কে বুঝতে পারলে এবং ছোট করে মানে মনে রাখার কৌশলটা আমরা তৈরি রাখতে পারলাম। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে এই পর্যন্ত। থ্যাংক ইউ।